আওয়ামী লীগের আজকের যে ভগ্নদশা, এই ভগ্নদশার জন্য আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে বোনাফাইড সাপোর্টার, বেনিভোলেন্ট যাকে বলা হয় অ্যাক্টিভিস্ট যারা যারা আছে, তাদের সবার মনে কিন্তু দুঃখ, অনেক কষ্টের দুঃখ। আজ জাস্টিস মানিক এই যে মুক্তি যুদ্ধের পক্ষে কথা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে তিনি তার নিজের জীবন যৌবন সব হারিয়েছেন। হি হ্যাভ লস্ট এভরিথিং। এবং তার জীবন একেবারে ওই শুয়ের উপরে যেভাবে একটা জীবন থাকে, বা একটা ওই তলোয়ারের ফলার উপর যেভাবে জীবন থাকে, সেইভাবে ঢাকা শহরে কিন্তু ঘুরছে। ফলে আওয়ামী লীগের যদি কিছু হয়, জাস্টিস মানিকের একটা পশমে কেউ খুঁজে পাবে না। মানে মানুষ এই যে রাজাকার সে যাদেরকে গালাগালি করছে, খামচে খামচে তার একদম খাবলে খাবলে তার মাংসপিণ্ড সব খেয়ে ফেলবে। ফলে ওই ক্রোধ থেকে এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই ক্রোধ থেকে সে অনেকগুলো কথা বলছে। আপনি বয়সে তরুণ, আপনি রাগ করবেন না, এই হলো আমার একটা অনুরোধ। দ্বিতীয় যে বিষয়টা হলো, আওয়ামী লীগ সবচেয়ে বেশি বেনিফিট পেয়েছে জুডিশিয়ারি থেকে, এতে কোনো নাই। তারা যেভাবে এই যুদ্ধাপরাধীদের বিচার করেছে সুপ্রিম কোর্ট থেকে, যেভাবে তত্ত্বাবধায়ক প্রথা বাতিল হয়েছে, এবং যেভাবে সুপ্রিম কোর্টের একটা রায়কে তারা ম্যাটেরিয়ালাইজ করেছে, সেক্ষেত্রে বিচার বিভাগ সঙ্গত কারণে আওয়ামী লীগের উপর একটা প্রভাব তারা বিস্তার করে। আর আওয়ামী লীগ বিচার বিভাগ থেকে অনেক কিছু আশা ভরসা করে, এবং সেই অধিকার থেকেই জাস্টিস মানিক হয়তো অনেক কথা বলতে পারেন। হি ওন, সেই বিচার বিভাগে সে ওন করে। এখন আওয়ামী লীগ তাকে কতটুকু ওন করে বা না করে, দিস ইজ সেকেন্ডারি ম্যাটার, বা সে আওয়ামী লীগকে ওন করে। আর অন্য যে বিষয়টা যেটা বললাম, সেটা হলো যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, পাকিস্তানে আসলে যাওয়া সম্ভব নয়। পাকিস্তানে যাওয়া সম্ভব নয়। ওনার কথা মতো যদি 4 কোটি রাজাকারের বাচ্চা এই বাংলাদেশে থাকে, তো 4 কোটি রাজাকারের বাচ্চা, তার সঙ্গে যদি 4 কোটি রাজাকারের বাপ ধরেন, বাচ্চার বাপ ধরেন, তাহলে তো আরও প্রায় 1 কোটি চলে আসবে, 5 কোটি। তারপরে এই রাজাকারের বাচ্চারা যদি কেউ বিয়ে করে থাকে, বউ থাকে, কারো যদি প্রেমিক থাকে, ওগুলো তো রাজাকার। এতে কোনো অবস্থা নাই। অর্থাৎ 5 কোটি রাজাকারের বাচ্চা, তাদের বাপ, তাদের মা, এরা রাজাকার। এদের যদি বিয়ে করে থাকে, বউ রাজাকার। এ যদি প্রেম করে থাকে কারোর সাথে, এই যে ইয়াং ছেলেরা, তো এটা তো সঙ্গতি কারণে আন্নাক রাজাকারের মেয়ের সাথে সে প্রেম করবে, তার বাইরে তো কোনো মুক্তিযোদ্ধার মেয়ের সাথে সে প্রেম করবে না, এটা কমন। সো দিস নাম্বার ইজ মোর দ্যান 12 লাখ। ওনার হিসাব অনুযায়ী নাম্বার হয়ে যায় 12 কোটি। 4 কোটি রাজাকার এই রাস্তায় এখন যদি থাকে, 12 কোটি হয়ে যায়, বউ, বাচ্চা, প্রেমিক, এগুলো সব ধরলে আর কি, নাতিপুতি ধরলে 12 কোটি লোককে আসলে পাকিস্তান যাওয়া সম্ভব নয়। বরং এই রাজাকারের বাচ্চারা, 12 কোটি রাজাকারের বাচ্চারা যদি এক হয়ে যায়, তারা অনেককে ভারতে পাঠিয়ে দিতে পারে। দ্যাট ইজ দ্য ডেঞ্জারাস গেম। বুঝতে পারছেন ঘটনা? অর্থাৎ অনেকের ছাড়া ভারতে পাঠিয়ে দিতে পারে। তখন এই যে ভারতে যাওয়া এবং পাকিস্তানে যাওয়া, এই যে একটা জায়গাতে, মুখোমুখি একটা জায়গাতে এসে দুটো পক্ষ মানে দাঁড়িয়েছে, এখান থেকে আর ফিরে যাওয়ার উপায় নাই। এখন আপনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাবেন, নাকি এখানে প্লেনে করে আসি 12 কোটি মানে রাজাকারের বাচ্চা, বউ, বাচ্চা, নাতিপুতিকে প্লেনে করে আমরা এই এখানে 20 লাখ না কয় লাখ না 10 লাখের মতো ওই বিহারি আছে, এদেরকে সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানে পাঠাতে পারছি না। শত চেষ্টা করে পাকিস্তানে পাঠাতে পারছি না। আলটিমেটলি এই বিহারির কিন্তু বেশিরভাগ ভারতীয় বিহারি, কিন্তু আমরা তাদের ভারতেও পাঠাতে পারছি না, পাকিস্তানে। আপনি 12 কোটি রাজাকারের বাচ্চা, নাতিপুতি থেকে শুরু করে বউ, বাচ্চা, প্রেমিক, প্রেমিকা, এদেরকে কী করে পাঠাবেন? সো যার জন্য তারা এই মাটিতে কামড় দিয়েছে, এমন কামড় দিয়েছে যে একেবারে, আপনি তো জানেন যে এই পৃথিবীতে যত প্রাণী আছে, সবচেয়ে কচ্ছপের যে চোয়াল, এই কচ্ছপের চোয়ালের মতো এত শক্তিশালী চোয়াল নাই। যদি কচ্ছপ কাউকে কামড় দেয়, তাহলে আপনাকে কেসি দিয়ে কচ্ছপের গলা কেটে ফেলতে হবে, আদারওয়াইজ আপনি কামড় থেকে বাঁচাতে পারবেন না। এখন এই যে 12 কোটি রাজাকারের বাচ্চা যারা নিজেদেরকে আইডেন্টিফাই করে ফেলেছে এবং আওয়ামী লীগ বলে ফেলেছে এরা রাজাকারের বাচ্চা, এরা এই মাটিকে কামড় দিয়েছে, এই বাংলার মাটিকে কামড় দিয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গা, নদী, নালা, পাহাড়, পর্বত থেকে শুরু করে এমনকি এইখানে যত প্রাণীগুলো আছে, পশু পাখি, তাদের সঙ্গে তারা পশু পাখি রাজাকার বানিয়ে ফেলেছে। এরা যেন জায়গাতে নাই। এরা এই বাংলা শহরের যতগুলো মানে গৃহপালিত প্রাণী আছে, কুকুরগুলোকে রাজাকার বানিয়ে ফেলেছে। যত কাউয়া, এই কাউয়াগুলোকে তারা রাজাকার বানিয়ে ফেলেছে। এখন এই কাকাগুলো দেখবেন যে আর আগের মতো কাকা করছে না, এখন এগুলো সব রাজাকার কাউয়া হয়ে গেছে। টিয়া পাখি, ময়না পাখি, চড়াই, এইগুলো সবগুলো দেখবেন যে আর 7-8 দিনের মধ্যে সব রাজাকার হয়ে গেছে। এবং এগুলোর মুখ থেকে যদি অন্য কোনো স্লোগান বের
বের হয়ে যায়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আপনি দেখবেন যে এই পাখিগুলো চারিদিকে স্লোগান দিচ্ছে। আপনি এই বিপ্লব ঠেকায় রাখবেন কি করে? তো কাজী এটা হঠাৎ করে একজন আইনমন্ত্রী কি বললেন, তারপর শেষে তিনি একটা প্রস্তাব দিলেন, বা আমাদের মহামান্য হাইকোর্ট থেকে একটা জুরিডিকশন আসলো, বা আমাদের তরুণ সম্প্রদায়ের কিছু লোক আছেন তারা এখানে গেলেন। আমার কাছে মনে হচ্ছে যে এটা এত সহজ সমীকরণে নেই। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, আগুন কিভাবে সৃষ্টি হয়। সেটা হলো যে চারিদিকে যদি আপনি গ্যাস, এই যে আমরা গ্যাসের চুলা, গ্যাস জ্বালানো থাকে, রুমের মধ্যে গ্যাস আছে, আপনি টের পাবেন না। হঠাৎ করে জাস্ট এটার ম্যাচের কাটিয়ে ওখানে দিয়ে দেন, পুরো বাড়ি তছনছ হয়ে ব্রাস্ট হয়ে যাবে। অগ্নুৎপাতের ক্ষেত্রে যেমন এই ঘটনা, তেমনি আপনার ওই যে আমাদের যে অগ্নুৎপাত হয়, যেটা ভূমিকম্প হয়, সুনামি হয়, এই সব ক্ষেত্রেই কিন্তু ম্যাগমাগুলো টকবক করে ফুটতে থাকে। বাংলাদেশের মানুষের মধ্যে অনেক বেদনা, অনেক কষ্ট, অনেক হতাশা, অনেক মানুষকে তারা মারতে চায়। তার মধ্যে আগুনের ফুলকিটা কে দিল? আচ্ছা, আমি সেটা আসতেছি। তো অনেক মানুষকে তারা মারতে চায়। ওই যে উনি যেভাবে বললেন যে পুলিশের কাছে আক্রমণ করেছে, পুলিশ কতটা রাগ হইলে আপনি চিন্তা করেন যে কতটা বিক্ষুব্ধ হইলে আপনি সেই পুলিশ, মানে ও যে দাঁড়াইছে সেই রাজাকারের বাচ্চাকে একটা পুলিশ কতটা ঘৃণা করলে সরাসরি সে গুলি করতে পারে, অথবা পুলিশ কতটা ভয় পেলে গুলি করতে পারে, সব দিকে চিন্তা করেন, সাইকোলজিক্যাল সব দিকে চিন্তা করেন। তো এই যে অ্যাঙ্গারটা যেখানে সরাসরি ফায়ারিংয়ে চলে গেছে, এটা তো মানুষের মধ্যে আছে। তো মানুষের সেই অ্যাঙ্গারটা এখন জ্বলে উঠেছে। আর সেই অ্যাঙ্গারটা এরকম জ্বলন্ত একটা অঙ্গার, মানুষের সেই অঙ্গারটি কিভাবে দমন করতে হয় তার একটা বাস্তব উদাহরণ ঋষি সুনাক দিয়ে গেছেন। তিনি নির্বাচনের পরে অশ্রু সজল নেত্রে তিনি বললেন যে আমি পরাজয়ের দায় নিলাম, আমি প্রধানমন্ত্রী হিসেবে তো আমাকে চলে যেতে হবে, এবং আমি পার্টি প্রধানের পদ থেকেও চলে গেলাম। আমার খুব দুঃখ হচ্ছে, আমার এই দলের মধ্যে অনেক যোগ্যতম ভালো ভালো মানুষ ছিলেন, যারা আমার এই বদ নেতৃত্বের কারণে, ব্যাড লিডারশিপের কারণে, অযোগ্য নেতৃত্বের কারণে তাদের সমস্ত গুণাবলীগুলো শেষ হয়ে গেছে এবং অনেক অনেক দুর্ভোগ দুর্দশার শিকার হয়েছে। আই অ্যাম সরি, আমি দুঃখিত। দ্বিতীয়ত হলো, আমি এই সময় কাজ করতে গিয়ে আমি এতদিন বুঝিনি আপনাদের চোখে, আপনাদের হৃদয়ে এত অ্যাঙ্গার ছিল, এত রাগ ছিল, এত ক্রোধ ছিল, এত নফরত ছিল, এটা আমি পরাজিত হওয়ার পর বুঝতে পেরেছি। এটা হলো ঋষি সুনাকের একদম সাম্প্রতিক বক্তব্য। এখন স্ফুলিঙ্গটা কোথা থেকে আসলো সেটা বলে শেষ করছি। আপনি দেখেন নিকোলাই চাউশেস্কু, রোমানিয়ার সেই সাবেক স্বৈরশাসক, তার ওয়াইফ ইলিয়ানা চাউশেস্কু এই শতাব্দীর সবচেয়ে বড় স্বৈরাচার। তো তিনি এইরকম খুব রাজার হালে আছেন, গাদ্দাফির চেয়েও বড় অবস্থার মধ্যে আছেন। তো 24 বছর যাবত শাসন করছেন। এইরকম বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের মতো এর চেয়ে ছোট একটা আন্দোলন তখন রোমানিয়ার রাজধানীতে হচ্ছিল, এবং ওনার প্রাসাদের সামনে সরকার সমর্থিত কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজ করছিল। উনি তখন দেশের বাইরে ছিলেন। তো তিনি সেখান থেকে এসে ওনার ধারণা ছিল, এই আমার অনুগত জনগণ সবাই আমাকে আব্বা ডাকে, আই এম দ্য ফাদার অফ দ্য নেশন। তো কাজেই আমি এখানে বসে একটা বক্তব্য দেই যদি জাতির উদ্দেশ্যে, পুরো এই অ্যাঙ্গারটা বন্ধ হয়ে যাবে। উনি এই বক্তব্যটা দিলেন, উইদিন 48 ঘন্টার মধ্যে সেই নিকোলাই চাউশেস্কুর পতন ঘটে গেল। এখন বাংলাদেশে দেখেন দুটো সমস্যা হয়েছে। প্রথম সমস্যা হলো, বিদেশ থেকে এসে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটা সংবাদ সম্মেলন করলেন, এবং এখানে সামহাউ প্রভোগ করে হোক, তার মুগ্ধ হোক, একটা কথা বের হয়ে গেছে, রাজাকারের বাচ্চা। এবং এই যে রাজাকারের বাচ্চা শব্দটি বের হয়ে গেছে, নাতিপুতি বের হয়ে গেছে, এটা সিরিয়াসলি একটা অ্যাঙ্গার তৈরি করেছে। প্রধানমন্ত্রীর পাশে যারা আছেন, উনি চীন থেকে ভালো কিছু নিয়ে আসেন নাই, তার মধ্যে ফ্রাস্ট্রেশন ছিল, ক্লান্তি ছিল। তাকে কোনো অবস্থাতেই এই ধরনের অবস্থাতে সংবাদ সম্মেলনে আনাটা ঠিক হয়নি। শি ইজ 80 years old, তাকে বুঝতে হবে যারা তাকে আশেপাশে পরিচালনা করছে। দ্বিতীয়ত, এই যে আবার লাস্টে যে তিনি যে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, দিস ইজ অ্যানাদার রং ডিসিশন। এই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরেই আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। সো এখন যারা মানে ক্ষমতার যে আন্দোলন যেটা আছে, সেটা নিষ্পত্তি হবে রাজপথে, এবং এটা কারো হাতে নাই, বিএনপি জামাত কারো হাতে নাই।